তারই একটা সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত ফর্ম তোমাদের সিলেবাসের মধ্যে আছে। সেটা সম্বন্ধে কিছুটা ওয়াকিবহল করার আমি চেষ্টা করব। প্রথমত নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, এটা কি? এটা একটা মেথড, একটা প্রসেস, যে প্রসেসের দ্বারা আমরা অ্যাটমসফিয়ারের কোনো একটা ইনিশিয়াল স্টেট, মানে ইনিশিয়াল স্টেট মিনস যে সময়ে তোমার যে অ্যাটমসফিয়ারিক ভ্যারিয়েবলস গুলো রয়েছে, যেমন তোমার ভেলোসিটি, তার ডেন্সিটি, হিউমিডিটি, হ্যাঁ, প্রেসার, টেম্পারেচার, এই যে অ্যাটমসফিয়ারিক ভ্যারিয়েবলস, তাদের ভ্যালুগুলো দেওয়া আছে, তোমার জানা আছে। সেই ইনিশিয়াল স্টেট অফ দ্য অ্যাটমসফিয়ার, সেই ইনিশিয়াল স্টেট অফ দ্য অ্যাটমসফিয়ার এই ভ্যালুগুলো নিয়ে ফিউচার স্টেটটা, ফিউচার স্টেট কত হবে, মানে সাবসিকুয়েন্ট টাইমগুলোতে যে অ্যাটমসফিয়ারিক ভ্যারিয়েবলস গুলোর মান কি দাঁড়াবে, কি হবে, সেটা তোমাদেরকে, সেটা বলা যায় যে পদ্ধতির দ্বারা, থ্রু দ্য ইন্টিগ্রেশন অফ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যে সমস্ত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর টাইম ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো অ্যাটমসফিয়ারের ফিজিক্যাল যে লস গুলো আছে, গভর্নিং লস গুলো, সেগুলোকে রিপ্রেজেন্ট করছে, সেই মেথডটাকেই বলা হচ্ছে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন। আবার বলি, কি বললাম? নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন। নিউমেরিক্যাল অ্যানালাইসিস জানা আছে, অবভিয়াসলি নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা কি, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা শিখি কিছু গিভিন ভ্যালু দেওয়া আছে, এই গিভিন ভ্যালুর সাহায্যে যে ভ্যালুগুলো দেওয়া নাই সেগুলো বের করা। ইন্টারপোলেশনে আমরা কি করি, কিছু এক্স এর ভ্যালু, তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু দেওয়া, তাহলে এক্স এর কোনো আননোন ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে সেটা করার যে মেথডস গুলো আছে, সেই মেথডস, অবভিয়াসলি সেই মেথডস গুলো এক্সাক্ট মেথড, মানে যে মেথডস গুলো আমরা ইউজ করি, ইন্টারপোলেশন, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, নিউটন ডিফারেন্স, ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড, এই সমস্ত মেথডস গুলো আছে, তার সাহায্যে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে এক্স্যাক্টলি বলা যাবে না, কাছাকাছি এটা বলা যাবে, এরও অবশ্যই থাকবে, কিন্তু বলা যাবে ভ্যালু। নিউমেরিক্যাল মেথড, এই নিউমেরিক্যাল মেথডস অ্যাপ্লাই করে অ্যাটমসফিয়ারে যে সমস্ত ভ্যারিয়েবলস গুলো আমাদের আছে, প্রেসার, ডেন্সিটি, উইন্ড ভেলোসিটি, হিউমিডিটি ইত্যাদিগুলো, এর এর ভ্যালুগুলো বলা কোনো একটা সাবসিকুয়েন্ট টাইমে, ধরো সকাল থেকে এখন 9টা পর্যন্ত বেজে গেল, ধরো সকাল 6টার সময় একটা টাইম ডাটা দেওয়া আছে তোমার কাছে, টেম্পারেচার ইত্যাদি করে, 7টার সময় দেওয়া আছে, 8টার সময় দেওয়া আছে, 9টার সময় দেওয়া আছে, কিন্তু 10টার সময় কত হবে, কি 11টায় কত হবে, তুমি তো বলতে পারছো না, বলতে পারবো না। কি বিকেল 4টার সময় কত হবে, বলতে পারছো না, তাহলে সেইটা তোমাকে বলতে হবে। তো সে অবভিয়াসলি সেই বলাটা আমরা কিভাবে বলবো? অ্যাটমসফিয়ারটাকে, অ্যাটমসফিয়ারের ফিজিক্যাল প্রসেসটাকে যে সমস্ত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইন্ডিকেট করে, সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আমরা যেগুলো পেয়েছি, তোমরা দেখেছো, সেইগুলো সবই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো আমরা ডাইনামিক্যাল মেথোলজিতে পেয়েছি, আমরা তাদের থিওরিটিক্যাল কনসেপ্ট পড়ার সময় আমরা দেখেছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেমন মোমেন্টাম ইকুয়েশন অফ এন এয়ার পার্সেল, ডিভি বাই ডিটি করে যেটা পেয়েছো, সেটা দেখেছো, সেগুলোকে সলভ করার মতো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার মতো কোনো মেথড না, এক্সাক্ট মেথড। কত আর হয়তো ভেলোসিটি বের করতে হয়, কোনো সাবসিকুয়েন্ট টাইমে বাতাসের বেগটা তোমার জানতে হবে, বিকেল 4টার সময় অ্যাটমসফিয়ারে উইন্ড ভেলোসিটি কেমন হবে সেটা জানতে হবে, প্রিভিয়াস সমস্ত ডাটা দেওয়া আছে, মানে ইনিশিয়াল যে স্টেট গুলো দেওয়া আছে অ্যাটমসফিয়ারে সেইগুলো।
সেটা কি সম্ভব? তো সেটা সম্ভব একমাত্র আমাদের একটা নিউমেরিক্যাল একমাত্র অল্টারনেটিভ ওয়েও একটা আছে অ্যাপ্রক্সিমেশন করে এই ইকুয়েশন গুলোকে। তো এখানে যেটা হচ্ছে সেটাকে তোমার ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে আমরা আনতে পারি। সেই যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন। নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এই নিউমেরিক্যালি প্রেডিকশন করা ওয়েদারকে, এটা প্রথম শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 1922 সাল। বিজ্ঞানী রিচার্ডসন, মেট্রোলজিস্ট, তিনি এই প্রচেষ্টাটা প্রথম করেছিলেন নন লিনিয়ার ইকুয়েশন মোশন ব্যবহার করে ফাইনাইট ডিফারেন্স ফর্ম। কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাট দ্যাট টাইম আনফর্চুনেটলি তিনি সাকসেস পাননি সলভ করতে গিয়ে। কারণ অবভিয়াসলি বুঝতে পারছো নিউমেরিক্যালি সলভ মানে সেটা তো ম্যানুয়ালি করা যাবে না, কম্পিউটার সাহায্য করতে হয়। সেই সময়ে 1922 সালে অত হাই স্পিড কম্পিউটার ছিল না, যার জন্য এই যে হিউজ ডাটা নিয়ে কাজকর্ম করা সেটাও ঠিক করা যাচ্ছিল না, যার ফলে সেখানে এররও অনেক চলে আসছিল। যার ফলে সেই সময় তিনি সাকসেস পান। কিন্তু তার ফেলিওরটাই পরবর্তী ক্ষেত্রে পরবর্তী মেট্রোলজিস্ট যারা মেট্রোলজি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে উৎসাহিত করেছিল যে তোমার ওয়েদার প্রেডিকশনটা নিউমেরিক্যালি করতে। যাই হোক, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। তো তারপরে প্রথম এটা সাকসেস, মোটামুটি ফার্স্ট সাকসেসফুল আমরা অবস্থা পাই 1950 সাল। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সাল। 47, 48, 49, 3 বছর পর প্রথম সাকসেসফুল লাভ করে। হ্যাঁ, সেটা ওই 24 ঘন্টা 24 আওয়ার্স ফোরকাস্ট, 24 আওয়ার্সে ফোরকাস্টটা করা যেত। আর ভারতবর্ষে তোমার শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 1950 সালে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন টেকনিক। সরি, 1900 নয়, 1950 সালে। 1950 সালে প্রথম শুরু হয়েছিল নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন। সেই নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। অতএব নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো কি বলা হচ্ছে, নিউমেরিক্যাল ওয়েদার ডাইনামিক্যাল মেট্রোলজিতে আমরা কি পেয়েছি? Dynamical metrology provides the theoretical aspects, theoretical দিকগুলো আমরা পেয়েছি, and methodologies for modern weather prediction. The objective of dynamical weather prediction, the dynamical weather prediction এর objective, লক্ষ্যটা কি, মূলটা কি, is to forecast future state of the atmospheric circulation from the knowledge of its present state using numerical approximation. A numerical approximation, other numerical approximation, the nonlinear partial differential equation. Nonlinear partial differential equation গুলো যেগুলো ডাইনামিক্স, থার্মোডাইনামিক্স, কন্টিনিউটি ইকুয়েশন, ময়েশ্চার কনজারভেশন, এই যে সমস্ত ফিজিক্যাল কনসেপ্টগুলো রয়েছে তাদেরকে যে সমস্ত পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো ইন্ডিকেট করে, সেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে নিউমেরিক্যালি অ্যাপ্রক্সিমেট করে প্রেজেন্ট স্টেট ব্যবহার করে অ্যাটমসফিয়ারে ফিউচারে অ্যাটমসফিয়ারে সার্কুলেশনটা কেমন হবে এটা বলাটাই, ফোরকাস্ট করাটাই হচ্ছে ডাইনামিক্যাল ওয়েদার প্রেডিকশনের একমাত্র। অতএব এটা ফুলফিল করতে গেলে আমাদের যে কাজ করতে হয় তাতে কিছু প্রবলেম আছে। There are 3 alternatives to get around this problem. এই প্রবলেমগুলো কি? One is to find the exact analytical solution.
মানে এই কাজটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা কি করতে হবে, কিভাবে করা হয়? প্রথমত আমরা ফিউচার স্টেটটা সম্বন্ধে বলতে পারি। অ্যাটমসফিয়ারের ফিউচার স্টেট মানে ধরো বিকেলে ঝড় হবে কিনা, বাতাস হবে কিনা, বাতাসের বেগ কত হবে, এটা আমরা বলতে পারি। তখনই যদি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন যেটা আমাদের আছে, dv by dt equal to minus 1 by root dot v plus g plus frictional force minus 2 omega cross v, এই যে ইকুয়েশনটা, ওটাকে এক্সাক্ট সলভ করতে পারতাম, কিন্তু ওটাকে সলভ করা যাচ্ছে না। তাহলে ওটাকে যদি অ্যাপ্রক্সিমেট একটা ফর্মে নিয়ে যেতে পারি, যে ওয়ান ইজ ফাইন এ এক্সাক্ট অ্যানালিটিক্যাল সলিউশন। তুমি এক্সাক্ট অ্যানালিটিক্যাল সলিউশন যদি পাও, এক্সাক্ট অ্যানালিটিক্যাল সলিউশন, কিন্তু এক্সাক্ট অ্যানালিটিক্যাল সলিউশনটা কার? ওই যে ডিভি বাই ডিটি মোমেন্টাম ইকুয়েশনটা আমাদের হাতে আছে, ওটা তো তুই পাবে না। ওটার একটা অ্যাপ্রক্সিমেট বা সিম্পলিফাইড ভার্সন, এই জন্য বলা হচ্ছে ওর একটা অ্যাপ্রক্সিমেট বা সিম্পলিফাইড ভার্সন। সেটা যদি আমরা পাই, তো তাহলে আমরা সিম্পলিফাইড ভার্সন যদি করতে পারি, তাহলে আমরা এটা করতে পারি, এক্সাক্ট সলিউশন আমরা পেতে পারি। 2 নম্বর হচ্ছে সেকেন্ড ওয়ে, যেটা উপায়, যেটা সেই এক্সাক্ট সলিউশনটাকে সলভ করে সলিউশন পেয়ে নেয়। থার্ড হচ্ছে যে আমরা যেটা মানে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা, সেটাকে অ্যাপ্রক্সিমেট না করে তাকে নিউমেরিক্যাল সলভ করা, অ্যাপ্রক্সিমেট করে সলভ করা, অ্যাপ্রক্সিমেশনটা নিউমেরিক্যালি হয়, নিউমেরিক্যাল সলভ করা, সেটা একটা উপায়। 3টে উপায়, যাই হোক 3টে উপায়ে আমাদেরকে সলভ। নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনের বিভিন্ন ধাপ আছে এখানে। প্রথমত এই ধাপগুলো হচ্ছে ডাইনামিক্যাল ফ্রেমওয়ার্ক। ডাইনামিক্যাল ফ্রেমওয়ার্ক তোমার মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা ঠিক রেডি করা, ম্যাথমেটিক্যাল ফর্ম, যে ম্যাথমেটিক্যাল ফর্মটাকে আমরা সলভ করবো নিউমেরিক, সেটাকে দেখা। সেখানে ভ্যারিয়েবলস গুলো এই যে 7খানা ভ্যারিয়েবলস, কি কি? প্রেসার আছে, উইন্ড ভেলোসিটি, তার 3টে কম্পোনেন্ট আছে, ইউভিডব্লিউ, টেম্পারেচার আছে, ডেন্সিটি আছে, স্পেসিফিক হিউমিডিটি আছে। এই যে 7টা ভ্যারিয়েবলস রয়েছে, এই 7টা ভ্যারিয়েবলস রিলেটেড ওই মোশনটাকে ইন্ডিকেট করবে যে সমস্ত ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো প্রথম রেডি করা, এই জন্য ডাইনামিক্যাল ফ্রেমওয়ার্ক। তারপরে যে ফ্রেমওয়ার্কটা ডাইনামিক্যাল ম্যাথমেটিক্যাল দিকটা রেডি হলো, তার ফিজিক্যাল দিকগুলো ভাবা। এই ফিজিক্যাল দিকগুলো ভাবে, যে ফিজিক্যাল দিকগুলো মানে এই যে ভেলোসিটি আছে, ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটি, ইউ ভি ডাব্লিউ, অ্যাকচুয়ালি ডাব্লিউ প্রয়োজন আছে কিনা, বা এক্স আর ওয়াই, তাদের রেঞ্জ কতটা, কিরকম রেঞ্জ, সেই মতো করে অ্যাপ্রক্সিমেট করতে হবে। অবভিয়াসলি অ্যাপ্রক্সিমেশন করতে হবে মানে বুঝতে পারছো, আর ডোমেনটাকে ঠিক করতে হবে আগে। ডোমেনে যে ভ্যারিয়েবল আছে তাদের রেঞ্জগুলো ঠিকঠাক না করলে হবে না। সেই জন্য ফিজিক্যাল কনসেপ্ট, যেটাকে প্যারামিটারাইজেশন আছে, প্যারামিটারাইজেশন, সেই জন্য এখানে বলা হয় প্যারামিটারাইজেশনে যে তুমি যে ওই যে নিউমেরিক্যাল মানেই তো স্টেপ লেংথ, স্টেপ লেংথ গুলো ধরো এক্স ওয়াই জেড 3টা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হলে, এক্স ওয়াই 3টা কোঅর্ডিনেট সিস্টেম 3 ডাইমেনশনাল যদি নাও, এক্স ওয়াই জেড, তার মানে এক্স ডাইরেকশন পূর্ব দিক, ওয়াই ডাইরেকশন উত্তর দিক, জেড, তো তাদের যে লেন্থ গুলো মানে মাপগুলো কত নেয়,
এই জন্য বলা আছে এখানে যে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আর ইন্টিগ্রেটেড নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেলস গুলো ইন্টিগ্রেটেড করা হয় ওভার এ ফাইনাইট লেন্থ গ্রিড লেন্থ which cannot be reduced very much below 50 কিলোমিটার। মানে ওই গ্রিড লেন্থ গুলোকে নিচে করা যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, এই স্টেপ গুলো এগুলো 50 কিলোমিটার নিচে যেমন না হয়, এরকম একটা তোমার প্যারামিটাইজেশন আছে। ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কি কি কন্ডিশন লাগবে, মানে ইনিশিয়ালাইজেশন, মানে কিছু প্যারামিটার ভ্যালু তোমাকে দিতে হবে, সেই ভ্যালুগুলোর সাহায্যে নিউমেরিক্যালি আমরা কি করি, কিছু প্যারামিটারের ভ্যালু বের করি। অতএব সেই ইনিশিয়াল কন্ডিশন বা ইনিশিয়াল কি সেটা ঠিক করা, হ্যাঁ, তারপরে নিউমেরিক্যাল অ্যাসপেক্ট কোনটা বের করবো, কোন ভ্যালুটা বের করবো, হরাইজন্টালি তিনটা স্টেপস, হরাইজন্টালি ডিসক্রিটাইজেশন, টাইম ইন্টিগ্রেশন, কোনটা করবো, হরাইজন্টালি এক্স ওয়াই ডাইরেকশন, হরাইজন্টাল ডাইরেকশন, সেই ডাইরেকশনটাকে ভাঙবো, ভার্টিফিকেশন কোনটা করবো সেটা করবো। তো সেই নিউমেরিক্যালি যে আমরা করবো এখানে ফাইনাইট ডিফারেন্স মেথড, তার জন্য ফাইনাইট ডিফারেন্স মেথড আছে, বা গ্যালারকিন প্রসিডিওর আছে, স্পেক্ট্রাল মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড। তোমাদেরকে মনে হয় আমাদের দিলীপ বাবু নিউমেরিক্যাল আর ওসোলজিতে এইগুলোই তিনি বোধহয় নিউমেরিক্যাল টেকনিক গুলো পড়ায়, অতএব তোমরা তোমাদের জানা আছে, সহজে তোমরা বুঝতে পারবে। তারপরে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন ডাটা পেয়ে গেলে, ফিউচার স্টেটটা পেয়ে গেলে, ফিউচার স্টেটের যে ভ্যালুগুলো পেলাম সেইগুলো ঠিকঠাক কিনা, মানে ভ্যালিডেশন, পোস্ট প্রসেসিং, ফোরকাস্টের পোস্ট প্রসেসিং চেক, এইগুলো স্টেপগুলো তোমরা যেটা করো সেগুলো অ্যাকচুয়ালি কতগুলো স্টেপে ভাগ করা হয়। প্রথমত ইকুয়েশনটা রেডি করা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা রেডি করা, তারপরে তোমার ফিজিক্যাল ব্যাপারটা দেখা, ভ্যারিয়েবল গুলো কোনটা কি অ্যাপ্রক্সিমেশন দেখা হবে, নিউমেরিক্যালাইজেশন দেখতে হবে, কোন ভ্যালু কি ইনিশিয়ালাইজেশন করতে হবে, হ্যাঁ, তারপরে মেথড অ্যাপ্লাই করতে, এইগুলো। যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে ডিফারেন্স মেথড অ্যাপ্লাই করব এখানে, যেটা আমরা সেটা হচ্ছে গ্রিড পয়েন্ট। এই গ্রিড পয়েন্টের ভিত্তিতে ফাইনাইট ডিফারেন্স মেথড এখানে আমরা অ্যাপ্লাই। গ্রিড তোমাদের হয়তো জানা আছে কনসেপ্টটা, মনে হয় দিলীপ বাবু ক্লাস বোধ হয়, জানি না পড়ান। সেই গ্রিড পয়েন্ট বলতে কি, গ্রিড পয়েন্ট, গ্রিড ভলিউম, গ্রিড সেল, তিনটে টার্ম, গ্রিড পয়েন্ট, গ্রিড ভলিউম, গ্রিড সেল। কি আছে গ্রিড পয়েন্ট? বলা হচ্ছে টু ফোরকাস্ট numerically weather at every point in the atmosphere around the world, কি প্রয়োজন, would require an infinitely large computer। নিউমেরিক্যালি ওয়েদারটাকে প্রত্যেকটা পয়েন্টে, অ্যাটমসফিয়ারের প্রতিটা পয়েন্টে যদি আমরা ওয়েদারটাকে বোঝাতে চাই, এবং প্রত্যেকটা পয়েন্টে যদি আমি তার অ্যাটমসফিয়ারিক ভ্যারিয়েবলস গুলো ফিউচার স্টেটের ভ্যালু চাই, অবভিয়াসলি এই যে হিউজ ডাটাকে ট্যাকল করার জন্য বিরাট কম্পিউটার, ইনফাইনাইটলি লার্জ কম্পিউটার, এই জন্য বলা হচ্ছে কি ইনফাইনাইটলি লার্জ কম্পিউটার আমাদের দরকার, ইনফাইনাইটলি লার্জ কম্পিউটার। বাট ইট ইজ নট পসিবল, কিন্তু এটা তো সম্ভব নয়, এই ধরনের কোনো কম্পিউটার সম্ভব নয়, বাট ইট ইজ নট পসিবল। সো আমরা কি করবো, আমরা ওটাকে আমরা কি ওই প্রত্যেকটা পয়েন্ট নেওয়া যাবে না, অথচ বোঝাতে হবে পুরো সিস্টেমকে। সেটা করার জন্য আমরা কি করবো, এই জন্য সো উই মেক নিউমেরিক্যাল প্রেডিকশন আমরা করবো। কোথায় করবো, ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। কোথায় না, ফাইনাইট নাম্বার অফ
রেগুলারলি স্পেসড লোকেশন। কতগুলো? ফাইনাইট সংখ্যক পয়েন্ট, লোকেশন, ফাইনাইট সংখ্যক লোকেশন নিতে হবে, কিন্তু সেই লোকেশনগুলো রেগুলারলি স্পেসড, মানে একটা থেকে একটা ডিস্টেন্স ইকুয়াল এই হবে। রেগুলারলি স্পেসড লোকেশন নিতে হবে, সেই লোকেশনগুলো আমরা প্রেডিকশন করি। সেই যে লোকেশন, সেটাকেই বলছি আমরা এখানে গ্রিড পয়েন্ট। লোকেশনগুলো ধরো আমরা এই মেদিনীপুর টাউনে একটা নিলাম, হয়তো ঘাটালে একটা নিলাম, ঠিক সেম ডিস্টেন্সে আরো ওপাশে একটা নিলাম, হ্যাঁ, পাঁশকুড়ার দিকে নিলাম, এরকম একটা গ্যাপে গ্যাপে, হ্যাঁ, নির্দিষ্ট গ্যাপে গ্যাপে জায়গাগুলোকেই বলা হচ্ছে এখানে গ্রিড পয়েন্ট। লোকেশনগুলোকে গ্রিড পয়েন্ট বলা। এই যে পয়েন্ট মানে জায়গাটা ধরা হচ্ছে, মানে ইচ লোকেশন মানে ইচ গ্রিড পয়েন্ট, সেটা কি মানে তার কি থাকবে, সেটা হোল্ডস করবে কি না অ্যাভারেজ ভ্যালু ফর এ ভলিউম অফ সারাউন্ডিং এয়ার। মানে যে জায়গাটা আমরা নিলাম, সেই জায়গাটা চারপাশে যে এয়ারটা আছে, যে এয়ারটা আছে, সেই ভলিউমের, সেই জায়গাটা সেই ভলিউমের একটা, তার মানে ধরো মেদিনীপুর আমি টাউনটাকে যদি একটা পয়েন্ট করি, ধরো ধর্মাটাকে যদি আমি পয়েন্ট করি, লোকেশন ভাবি, তাহলে এটা গ্রিড পয়েন্ট। তাহলে এই পয়েন্টে টেম্পারেচার, এই পয়েন্টে তার ভেলোসিটি গুলোর ভ্যালু, এই পয়েন্টে ডেনসিটি, এই পয়েন্টে হিউমিডিটি, মানে কি জাস্ট ওই জায়গাটার ভ্যালু না, ওই পয়েন্টটাকে ঘিরে যেখানে যে ধরো 1 কিলোমিটার তারপরে নিয়ে যে ভলিউমটা আছে, এয়ার ভলিউম, আর একটা অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ টেম্পারেচার, অ্যাভারেজ ডেনসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ময়েশ্চার, সেটা বোঝানো হয় তখন ওই পয়েন্টের ভ্যালু, গ্রিড পয়েন্টের ভ্যালু। এই জন্য গ্রিড পয়েন্ট হোল্ডস অ্যাভারেজ ভ্যালু ফর ভলিউম অফ সারাউন্ডিং। এই যে ভলিউম, গ্রিড পয়েন্টের চারপাশে একটা আমরা অ্যাটমসফিয়ারের ভলিউম, এই ভলিউমটাকেই বলা হয় গ্রিড ভলিউম বা গ্রিড। দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটা যদিও অস্পষ্ট, সব তুলতে এটা অস্পষ্ট হয়ে গেছে, ছবিটা একটা দেওয়া আছে, এখানে কি বোঝা যাচ্ছে, এই যে ভলিউমটা নেওয়া আছে মানে গ্রিড ভলিউম বা গ্রিড সেল। তাহলে যেহেতু এটা ভলিউম, অবভিয়াসলি 3 ডাইমেনশন, অতএব 3টে ডাইরেকশন আছে, এক্স ওয়াই জেড ডাইরেকশন, অতএব এই সেলের সাইজ এক্স ডাইরেকশনে ডেল্টা এক্স লেন্থ, এই যে ডেল্টা এক্স লেন্থ, ওয়াই দেখো ওয়াই ডাইরেকশনে হচ্ছে ডেল্টা ওয়াই, এই যে ডেল্টা ওয়াই, আর ভার্টিক্যালি আপ, অতএব সাইজ অফ গ্রিড সেল ইজ ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, 3টে ডাইরেকশন এখানে সেলের একটা চেহারা দেওয়া আছে। নর্মালি যে ডেল্টা এক্স মানে লেন্থ কত, বা ডেল্টা ওয়াই লেন্থ কত মানে কিলোমিটারে, বা ডেল্টা জেড লেন্থ কত, নর্মালি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেকেন অ্যাজ এক্স ইকুয়াল ডেল্টা এক্স ডেল্টা ওয়াই সমান ধরা হয়। ডেল্টা এক্স এর লেন্থ এবং ডেল্টা ওয়াই নর্মালি সমান, তার মানে এই নয় যে সমান ধরা যাবে না। নিউমেরিক্যাল যে যেমন অ্যালগোরিদম তৈরি করবে, সেই অ্যালগোরিদম সে তার মতো করে করবে এবং দেখাবে যে তার অ্যালগোরিদমটা বেস্ট রেজাল্ট দিচ্ছে। কারণ নিউমেরিক্যাল মেথডস মানে সবসময় বেস্টটা থেকে যায়। আমি একটা ফর্মুলা দিলাম, সে তার যে ভ্যালুটা পাবে, অন্য তার থেকে বেটার ফর্মুলা, তো সেগুলো নির্ভর করছে এই সমস্ত বিভিন্ন কন্ডিশনের উপর। এখানে নর্মালি কি হয়, ডেল্টা এক্স লেন্থ আর ডেল্টা ওয়াই লেন্থ সমান, কতটা না, এটা সাধারণত 10 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, বুঝতে পারছো, ডেল্টা এক্স মানে 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার লেন্থ পর্যন্ত এই ভলিউম গুলোর একটা সাইড ধরা হচ্ছে। আর ডেল্টা জেড ভার্টিক্যালটাকে ধরা হচ্ছে থেকে 100 মিটার, 10 মিটার থেকে 100 মিটার, ভার্টিক্যালটার রেঞ্জটা 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে ডেল্টা জেডটাকে রাখা হচ্ছে, আর ডেল্টা এক্স ডেল্টা ওয়াইটাকে রাখা হচ্ছে তোমার 10 থেকে 100 কিলোমিটার। এই হচ্ছে তোমার যে ভলিউম তার একটা চেহারা। এই যে গ্রিড পয়েন্টস, মানে এই যে জায়গাগুলো, গ্রিড পয়েন্টস আর অ্যারেঞ্জড সেল
and different variables are represented by grid points at different location. কি বলা হলো? গ্রিড পয়েন্টস যেগুলো সেগুলোকে অ্যারেঞ্জ করা হবে জায়গাগুলো, সেলগুলো চারপাশে ডিফারেন্ট ভ্যারিয়েবলস গুলো 7খানা ভ্যারিয়েবলস রয়েছে ওই বিভিন্ন গ্রিড পয়েন্টসে, ডিফারেন্ট লোকেশনে যে বিভিন্ন গ্রিড পয়েন্টসে সেই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করা হবে। যেমন পোটেনশিয়াল টেম্পারেচার, পোটেনশিয়াল টেম্পারেচার রয়েছে থিটা, স্পেসিফিক হিউমিডিটি কিউ, লিকুইড ওয়াটার কন্টেন্ট, ক্লাউডিনেস, এগুলো রয়েছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। ভেলোসিটির মধ্যে রয়েছে ডব্লিউ, ভার্টিক্যাল ভেলোসিটি ডব্লিউ রয়েছে, হরাইজন্টাল ভেলোসিটি রয়েছে ইউভিডব্লিউ। তো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করা হয় কোথায়? না গ্রিড পয়েন্টে বা গ্রিড ভলিউম তার সেন্টার, সেন্টার অফ দ্য গ্রিড সেল। আর গ্রিড পয়েন্টস at the top and bottom of the grid cell আর ইন্ডিকেট করা হচ্ছে কি সেগুলো? এই যে গ্রিড পয়েন্টস উপরটা বা বটম পেজ, উপরের তল বা নিচের তল গ্রিড সেল, সেটা ইন্ডিকেট করবে কি? সেটা ভার্টিক্যাল ফ্লো, ভার্টিক্যাল ফ্লো অ্যাক্রস দ্য সেল বাউন্ডারি। আর গ্রিড পয়েন্টস এট আদার ফেস, অন্য ফেসগুলোতে যেটা আছে গ্রিড পয়েন্ট আদার ফেস, সেটা কি ডেসক্রাইব করবে? অ্যাক্রস দ্য সেল বাউন্ডারি। অতএব এই সেলে কোনটা কোন দিক কাকে ইন্ডিকেট করবে তার একটা এখানে ডেসক্রিপশন দেওয়া হয়। এবং এই যে সেলগুলো যেহেতু 3 ডাইমেনশন, তাহলে সেলগুলোকে আমরা এখানে ইন্ডিকেট করব ওই আইজে কে এই ইন্ডেক্স দিয়ে, সেট অফ ইন্ডেক্স আইজে কে। আইজে কে মানে হচ্ছে এক্স ওয়াই জেড পজিশন, এক্স ওয়াই জেড পজিশন দিয়ে ইন্ডিকেট করা। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, a 2 dimensional following figure shows a 2 dimensional example of grid cell. Grid cell এর একটা 2 dimensional example. In this example দেখো theta লিখে 32, এটা 32, থিটা হচ্ছে কি? পোটেনশিয়াল টেম্পারেচার, মানে পোটেনশিয়াল টেম্পারেচারটাকে বোঝানো হচ্ছে। 32 মানে যেহেতু 2 ডাইমেনশন, ভার্টিক্যালটা নেওয়া হয়নি, এটা নেওয়া হয়নি, আই যেটা থাকবে এক্স ওয়াইটা থাকবে, তার মানে আই হচ্ছে 3, জে হচ্ছে জে হচ্ছে 2, আই 3 দিচ্ছে। কারণ তোমার যে সেল যেটা হবে, সেল তার সেল স্ট্রাকচারটা এরকম একটা স্ট্রাকচার হবে, এরকম একটা ছক হবে। ছক, এখানে এই যে সেল দেখতে পাচ্ছ, এটা 1 2, মানে এইদিকে হরাইজন্টালে যদি যাই আমি এক্স বরাবর, এটা 1 2 3 4, আর এখানে ভার্টিক্যালটা নেওয়া আছে কি, সরি ভার্টিক্যালটা নেওয়া আছে কে 2, তাহলে ভার্টিক্যালটা কে 1 2 3, থিটা 32, থিটা 32 মানে এই যে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এই জায়গাটাকে থিটা 32। এই যে সেলটা এর হচ্ছে বটমটা, এইটা বটম এই পার্টটা, বটম এই পার্টটা, আর এটা টপ পার্টটা, এটা ভার্টিক্যাল পার্টটা ইন্ডিকেট করবে। আর এই যে দু সাইডটা এটা ইউভি ইন্ডিকেট করবে, আর মাঝখানে থিটা, এটা দরকার, থিটাটা আছে সেন্টার। এইভাবে রিপ্রেজেন্ট করা হয় আমাদের গ্রিডে এই ভ্যালুগুলো। তো আমরা এখন এবারে নিউমেরিক্যাল পার্টটা, নিউমেরিক্যাল মেথড, ফাইনাইট ডিফারেন্স মেথড। সেই ফাইনাইট ডিফারেন্স মেথড তোমরা আশা রাখি, তবুও ফাইনাইট ডিফারেন্স মেথড আমরা এখানে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি ফাইনাইট ডিফারেন্স মেথডে। ফাইনাইট ডিফারেন্স মেথড নিয়ে দেখো, ফাইনাইট মেথডে মেন জায়গাটা এখানে প্রথমের দিকে জায়গাগুলো আছে, ইট ইজ ইম্পর্টেন্ট, ডিসক্রাইব করা আছে, ডিসক্রাইব করা হয়েছে, ইন্টারভ্যাল ভাঙা আছে, এটা একটা ইন্টারভ্যাল নেওয়া আছে, এই যে ইন্টারভ্যাল 0 থেকে এলএক্স ইন্টারভ্যাল, জেনারেল ডেসক্রিপশন, জেনারেল ডেসক্রিপশন ইন্টারভ্যালটা
মানে এক্স এর রেঞ্জটা 0 থেকে lx, যেহেতু এখানে আমরা ফাংশনটা f of x নিচ্ছি, যাকে যাকে ডিফারেন্সিয়াল সলভ হবে আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফাইনাইট ডিফারেন্স মেথড, অবভিয়াসলি ওই ইন্টারভ্যালটাকে ভাঙা হবে কতগুলো পয়েন্টে, n+1 পয়েন্টে, সেট অফ n+1 ভ্যালু, লেংথ lx লেংথ, ডেল্টা এক্স তাহলে হচ্ছে lx বাই n, এগুলো জানা তোমাদের। তাহলে পয়েন্টগুলো কি হবে, কতগুলো পয়েন্ট হবে, n+1 পয়েন্ট, n+1 পয়েন্টকেই বলা হচ্ছে গ্রিড পয়েন্টস ইত্যাদি, সেটা বলা আছে। তো তার মধ্যে কি বলা আছে, যেহেতু আমাদের যে সমস্ত ইকুয়েশন গুলো আমরা পাবো অ্যাটমসফিয়ারে, মোমেন্টাম ইকুয়েশন, ইকুয়েশন অফ কন্টিনিউটি, বা ময়েশ্চার কনজারভেশন ইকুয়েশন ইত্যাদি ইকুয়েশন গুলো যেগুলো আমরা পাবো, সেগুলো সবই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডেরিভেটিভ গুলোকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ডেরিভেটিভ যে পার্ট গুলো, সেই ডেরিভেটিভ গুলোকে ডিসক্রিটাইজ করতে হবে। ডেরিভেটিভটা কি, ওটা কনসেপচুয়াল ম্যাটার, ডেরিভেটিভটা তো ডেরিভেটিভটা কন্টিনিউয়াস ম্যাটার। কারণ আমরা জানি একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তবে ডেরিভেবল, কন্টিনিউয়াস না হলে ডেরিভেবল হবে না, এটা জানা আছে। অতএব সেটা কন্টিনিউয়াস, ডেরিভেটিভ মানে কন্টিনিউয়াস কেস, কিন্তু ওটাকে আমরা কি করবো, ডিসক্রিটে কনভার্ট করবো। নিউমেরিক্যালি সলভ করতে গেলে সেটাকে ডিসক্রিটাইজড করতে হবে, সে ডিসক্রিটাইজ করা হয়। সে ডিসক্রিটাইজটা এখানে কি হচ্ছে না, ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন আমরা ইউজ করছি, ইউজ করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ওই পয়েন্টে n+1 পয়েন্টকে আমরা ডেরিভেটিভস গুলো df বাই dx, d2f বাই dx স্কয়ার, এগুলোকে আমরা এই ভ্যালুগুলো বের করি। এগুলো তোমাদের জানা আছে, তোমরা পড়েছো, নিউমেরিক্যাল টেকনিকেও পড়েছো, বা ওসোলজিতেও তোমাদের এগুলোই পড়ানো বোধহয়, সেগুলোও পড়েছো। যাক, সেটা আমরা দেখেছি। তো সেই মেথড অনুযায়ী দেখো, টেলর সিরিজ এক্সপানশন ব্যবহার করে f of x0 প্লাস ডেল্টা এক্স কি এক্সপান্ড করা যায়, এটা তোমাদের জানো। ঠিক একই রকম x0 বাঁ দিক, x0 মাইনাস ডেল্টা এক্স, তাকে এক্সপান্ড করলে কি পাচ্ছ, টাইম গুলো তোমাদের জানা আছে। তাহলে এই দুটো, এই যে দুটো জিনিস আমরা পেলাম, এটি আমরা বিয়োগ করে দিই, মানে 10.2 মাইনাস 10.3, তাহলে আমরা কি পাই, এই ধরনের সমীকরণ পেয়ে, কি ধরনের ব্যাপার পেয়ে, এই যে পেয়ে যাচ্ছে f ড্যাশ x0 পয়েন্টে ডেরিভেটিভটার ভ্যালু, ফাংশনটা ডেরিভেটিভটার ভ্যালু সমান সেই x0 থেকে কিছুটা দূরে x0 প্লাস ডেল্টা এক্স এফ এর ভ্যালু, x0 থেকে কিছুটা আগে তোমার ডেল্টা এক্স এর ভ্যালু, তার ডিফারেন্স বাই 2 ডেল্টা এক্স প্লাস এই ডেল্টা এক্স স্কয়ার। বাকিগুলো যেহেতু বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অতএব অর্ডার অফ ডেল্টা এক্স স্কয়ারের উপর নেওয়া আছে, অতএব এই পার্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ দিয়ে দেওয়া মানেই অ্যাপ্রক্সিমেশন, কেন বাদ দেওয়া আছে, ঠিক থাকছে, বাদ দিতেই হবে তোমাকে। তো সেই পার্টটা ঠিক একই রকম ভাবে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ f ড্যাশ এক্স x0, হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ না পারি, এরর থাকছে। তো এই যে ফাইনাইট ডিফারেন্সের মেথড, এই মেথডটা ব্যবহার করে আমরা এখানে একটা প্রেডিকশন ফর্মুলা বের করবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রেডিকশন ফর্মুলা, সেই প্রেডিকশন আমরা পোটেনশিয়াল টেম্পারেচারের প্রেডিকশন করতে চাই। পোটেনশিয়াল টেম্পারেচার থিটার ভ্যালু কত হবে ডিউ টু অ্যাডভেকশন। অ্যাডভেকশন মানে কি, অ্যাডভেকশন মানে বায়ু চলাচল হচ্ছে। তাহলে বায়ু চলাচল হলে একটা পয়েন্টে তোমার পোটেনশিয়াল টেম্পারেচার কত হবে সেটা জানতে চাই। তাহলে যে পয়েন্টে জানতে চাইছি সেটা আমাদের জানা নেই, কিন্তু তার আগে পরে কিছু পয়েন্ট পোটেনশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, বাতাসের বেগ আমার দেওয়া আছে, জানা আছে। ওই পয়েন্টে পোটেনশিয়াল টেম্পারেচার কত হবে সেইটা আমরা জানবো ফাইনাইট ডিফারেন্স মেথড দিয়ে আমরা জানবো। যাই হোক, হচ্ছে কি আমাদের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল এটা হচ্ছে তোমার
পোটেনশিয়াল টেম্পারেচারে ডিউ টু অ্যাডভেকশন, এটা হচ্ছে পার্ট। মানে ডেল থিটা বাই ডেল টি, ডেল থিটা বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস ইউ ডেল থিটা বাই ডেল এক্স। ডেল থিটা বাই ডেল টি মানে থিটাটা টাইমের সাপেক্ষে পরিবর্তনের হার টু অ্যাডভেকশন, মানে বাতাসের বেগের পরিবর্তন হচ্ছে মাইনাস ইউ ডেল্টা। আমরা এখানে সিম্পলিসিটির জন্য আমরা একটা ডাইরেকশন শুধু নিচ্ছি কনসিডার, যে বাতাসটা একটা ডাইরেকশন এক্স ডাইরেকশনে মুভ করছে, বাতাসটা এক্স ডাইরেকশনেই মুভ করছে, সেটা আমরা কনসিডার করছি। অতএব তাকে ডিফারেন্স ফর্মে লিখলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়াল টু মাইনাস ডেল্টা থিটা ডেল্টা এক্স, এটা তার ফর্ম হবে। এটা এখানটা যেটা লেখা আছে জেনারেল ভাবে লেখা আছে যে তিনটে কম্পোনেন্ট ডি থিটা করলে যেটা হয় ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি ফর্ম যেটা সেটা হচ্ছে ইউ ইউ থিটার ডেল্টা থিটা পরিবর্তন থিটা রাইট মাইনাস থিটা এফ, ডান দিকে থিটার ভ্যালু বাঁ দিকে এক্স রাইট এক্স লেফট। একই রকম ভাবে এটা ভি হবে, ভি ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা ওয়াই। হ্যাঁ, এখানে ভি যেমন একই রকম, তার ডান দিকের ভ্যালু বাঁ দিকের ভ্যালু ডিফারেন্স, ওয়াই এর ডিফারেন্স। অতএব টোটাল ডিফারেন্স মানে টোটাল ডেল্টা থ্রি বাই ডেল্টা টি মানে এগুলো যোগ, এগুলো যোগ। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। তো সেই জেনারেল স্ট্রাকচারটা আমাদের এই পার্টিকুলার কেসে এখানে আসে না, এই ফর্মটা টোটালি ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়াল টু দিস থিং। এখানে আমাকে কি করতে হবে, টু ফাইন্ড দ্য পোটেনশিয়াল টেম্পারেচার থিটা ফ্রম দি ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে বের করতে হবে কোথায়, অ্যাট দ্য শেডেড গ্রিড সেল। অ্যাট দ্য শেডেড গ্রিড সেল বলতে আমরা যে এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ছবি এঁকেছিলাম, এই ছবি এই যে সেলটা, এই সেলে এখান এই সেলটাতে তোমার থিটার মান কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে সেলের আগে এখানে ভ্যালু দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, ইউ দেওয়া আছে। হ্যাঁ, এগুলো সাহায্যে আমাকে থিটার মানটা বের করতে হবে। দেখো তাহলে এই যে ইউ ডেল্টা থিটা বাই ডেল্টা এক্স অ্যাকর্ডিং টু আগের যে ফর্মুলা, এই ফর্মুলা লেখা আছে ইউ ডেল্টা থিটা বাই ডেল্টা এক্স সমান ইউ থিটা রাইট মাইনাস থিটা লেফট বাই এক্স রাইট মাইনাস এক্স লেফট। হ্যাঁ, তাহলে তোমার কি হচ্ছে ইউ ডেল্টা থিটা বাই ডেল্টা এক্স লেফট মানে কি পোটেনশিয়াল টেম্পারেচারে আর রাইট মাইনাস লেফট আর এক্স লেফট মাইনাস এক্স রাইট, এক্স লেফট মাইনাস এক্স রাইট মানে কি ডেল্টা এক্স, না এক্স লেফট মানে ডেল্টা এক্স মানে কি থিটা 3 2 এই যে কে আছে থিটা 3 2 মানে কি এই যে সেলটা, এটা হচ্ছে থিটা 3, এটা 3 আর 2 থিটা 3 2 তার ভ্যালু একটা 2 ভ্যালু, এই যে 2 ভ্যালু, এই ভ্যালুগুলো নেওয়া আছে। থিটা 3 2 মাইনাস থিটা দুদিকে 2 2 সেল আর 3 2 সেল, মানে 2টা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যালটা থেকে যাবে ভার্টিক্যাল থিটা এক্স। তার মানে রাইটটা কত হবে ইউ ডেল্টা থিটা বা ডেল্টা এক্স ডান দিকে তোমাকে পাঠে চলে যাবে, ডান দিকের পাতে চলে গেলে কি হবে, তাহলে থিটা 4 2 মাইনাস থিটা 3 2 ডেল্টা এক্স, লেন্থগুলো একই, লেন্থগুলো সব একই লেন্থগুলো একই লেন্থ থাকবে। এই যে পার্টটা, এটা হচ্ছে 4 2, এটা 4 2 সেল, এই সেলটা 4 2 সেল, এটা হচ্ছে 2 2 সেল, হ্যাঁ এটা 2 2 সেল আর এটা 3 2 সেল। তাহলে এটা না সেটা এই ডিফারেন্সটা এখানে লেন্থগুলো কত ডেল্টা এক্স করে, এটা মাইনাস এটা লেন্থ সেইগুলো লেখা হয়। অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে এই পয়েন্টে বের করতে হবে, যেগুলো আগে পরের গুলো ভ্যালুগুলো দেওয়া থাকে ভ্যালুগুলো সেই অনুযায়ী
এটা লেখা আছে। U2 তার মানে আগের সেলে লাস্টে যে ভ্যালুটা মানে তোমার ইউ ভেলোসিটি তার ভ্যালু, আর U32 মানে ওই সেলে তোমার ডান দিকে যে ভ্যালুটা, দুদিকে দুটো ভ্যালু। এই ভ্যালুগুলোকে তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে সেন্টার ভ্যালুটা কত হবে? সেন্টার ভ্যালু বসিয়ে দিলে কত হবে? এই পার্টটা এটা বসিয়ে দেওয়া আছে, এটা বসিয়ে দেওয়া আছে কোথায়? এই যে ফর্মুলাটা, হ্যাঁ এই যে ফর্মুলা করে দেওয়া আছে, এভারেজ ফর্মুলা দুটো নিয়ে এভারেজ বসিয়ে দেওয়া হবে ভ্যালু। তাহলে বসিয়ে দিলে কত হচ্ছে? এটা সিম্পলিফাই করলে তোমার 1/2 ডেল্টা এক্স এই পার্টটা হচ্ছে। এবারে তোমার ডেল্টা থিটা বাই ডেল্টা টি মানে কত? ডেল্টা থিটা বাই ডেল্টা টি মানে এই পার্টটা, থিটা টি প্লাস ডেল্টা টি মাইনাস এই জায়গাটা। হ্যাঁ তাহলে মানে কি হচ্ছে? দুটো সমান হবে, তাহলে দুপারটা সমান, দুপাশে ডেরিভেটিভ পার্ট, এই যে দুটো পার্ট ডেল্টা বাই ডেল্টা টি, এটা লিমিটিং ফর্মের ভ্যালু, ফার্স্টার ভ্যালু দুটো নেওয়া হয়েছে, দুটো নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে মানে থ্রি টু সেলে টি প্লাস ডেল্টা টাইম ডেল্টা টি টাইমের ভ্যালু আর টি মাইনাস ডেল্টা টি টাইমের ভ্যালু। আগে তোমার ভ্যালু দেওয়া আছে, সেটা রেসপেক্টে ভ্যালুটা লেখা আছে। মানে এখান দিয়ে তুমি ফর্মুলাটা কি দাঁড়িয়ে, এই ফর্মুলাটা দাঁড়িয়ে এটা, তার মানে এখানে টি দিয়ে লেখা, টাইম দিয়ে লেখা। এবারে যদি আমরা এটাকে টি বা টাইম দিয়ে লেখা, আর এখানে তোমার থ্রি দিয়ে লেখা আছে, পার্টিকুলার এক্সাম্পল ধরে আছে এটা। তো এটাকে জেনারেল ভাবে যদি লেখা হয়, জেনারেল ওয়েতে লিখলে এই ফর্মুলাটা চলে আসবে। জেনারেল ফর্মে লিখলে তুমি এই ফর্মুলাটা পাচ্ছ ফাইনাইট ডিফারেন্স মেথড দিয়ে। ইন জেনারেল ফর এনি গ্রিড সেল অ্যাট লোকেশন ik forecast equation for temperature considering only advection. সো এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি কোন একটা সেল পজিশনটা আইকে সেলে পোটেনশিয়াল টেম্পারেচারের ভ্যালু তখন টি প্লাস ডেল্টা টি টাইম, সেই ভ্যালু সমান কি না ওখানে টি মাইনাস ডেল্টা টি টাইমে আগে ভ্যালু মাইনাস এই সমস্ত ভ্যালু বসিয়ে দিলেই এখানে ভ্যালুগুলো বসালে, এ পাশে ভ্যালুগুলো বসালে আমরা তাহলে মানে ফিউচার স্টেট দ্যাট মিন টি প্লাস ডেল্টা টি টাইম পোটেনশিয়াল টেম্পারেচারের ভ্যালু কত সেটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো। এটার একটা এক্সাম্পল দেখানো হয়েছে তোমাদের সুবিধার্থে। therefore to predict a potential temperature ইত্যাদি করে করা আছে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখ, এক্সাম্পলটা কি বলা হয়? at t0 টাইম 0 তখন ধরা হয় না শুরু, তখন ওই যে সেলটা থিটা 32 মানে ওই ছবিটার রেসপেক্টে কিন্তু সবটা এখানে আলোচনা সুবিধার্থে। এই ছবিটা এখানে আমরা শুধু কনসিডার করেছি এক্স ডাইরেকশনে উইন্ড ভেলোসিটি, তাহলে শুধু এক্স ডাইরেকশন থাকবে আর ভার্টিক্যাল পার্টটা থাকবে, কে থাকবে? ভার্টিক্যাল পার্টটা তো যাবে, ভার্টিক্যাল পার্ট অতএব ভার্টিক্যাল পার্ট, অতএব এখানে আই তোমার এক্স ডাইরেকশন, কেটা হচ্ছে ভার্টিক্যাল, দুটো ইন্ডেক্স ব্যবহার করা। আমাদের যেটা কাজ হচ্ছে এই যে থিটা 32 মানে এই যে সেল এর এই সেলের পোটেনশিয়াল টেম্পারেচার বলা, ওর রেসপেক্টে উদাহরণটাও দেওয়া আছে। দেখো টি 0 তখন ওই জায়গার পোটেনশিয়াল টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড। টি যখন 15 হলো, টি 15 মানে 15 মিনিট পরে ওই জায়গায় 15 মিনিট পরে টি ইকুয়াল থিটা 22 তার মানে আগের সেলে, আগের জায়গাটা, আগের যে লোকেশনটা, সেখানে আগের লোকেশন মানে আগের এখানে 50 কিলোমিটার নেওয়া হয়। তার মানে যে জায়গাটা ধরা হচ্ছে সেই জায়গাটা পশ্চিম দিকে তোমার 50 কিলোমিটার চলে গেলে যে জায়গাটা, সেখানে তোমার থিটা 22 হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। থিটা তোমার যে জায়গা দরকার
সেখানে তখন টেম্পারেচারটা 10.1 সেন্টিগ্রেড। এবার তুমি পূর্ব দিকে যদি আরো 50 কিলোমিটার চলে যাও, তাহলে হচ্ছে পোটেনশিয়াল টেম্পারেচার 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্ট্রাকচার। এবং ওখানে বাতাস যে বয়ে বেড়াচ্ছে, বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে যে ফ্লো হচ্ছে, মানে তোমার সেখানে 5 মিটার পার সেকেন্ড U2। তার মানে কি, ওই যে জায়গাটা 50 কিলোমিটার আগে যে সেখানে বাতাসের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, আর তোমার ওখানে জায়গাটার বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড দিকে বাতাসটা ফ্লো হচ্ছে। বুঝলেন কি বললাম সিচুয়েশনটা? এটা দেওয়া আছে। ইনিশিয়ালি টাইম যখন শূন্য, তখন তোমার যে জায়গাটা, যে জায়গা পোটেনশিয়াল টেম্পারেচার তুমি ফিউচার স্টেটে বের করতে চাইছো, সেখানে দেওয়া থাকছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। যে জায়গাটা তোমার, যেহেতু আমি এক্স ডাইরেকশনে কনসিডার করছি, বাতাসটা শুধু এক্স ডাইরেকশনে মুভ করছে, পূর্ব দিকে মুভ করছে বাতাস। 15 মিনিট পরে তোমার ওই জায়গাটায় টেম্পারেচার হয়ে পোটেনশিয়াল টেম্পারেচার 10.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঠিক ওই 15 মিনিট পরে তুমি যে জায়গাটা আছো সেখান থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে যদি 50 কিলোমিটার চলে যাও, কেন 50 কিলোমিটার বললাম না, এখানে ডেল্টা এক্সটা, ডেল্টা 50 কিলোমিটার বলা আছে। ডেল্টা এক্স মানে সেলগুলোর যে সাইজ, লেন্থ, ডেল্টা এক্স, এটা 50 কিলোমিটার। তাহলে তুমি যে জায়গাটা আছো সেখান থেকে পশ্চিম দিকে যদি 50 কিলোমিটার চলে যাও, সেখানে তখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি জায়গাটা আছো সেখান থেকে 50 কিলোমিটার পূর্ব দিকে যদি চলে যাও, তখন সেখানে তাহলে এটা ঠিক 15 মিনিট পরে, তাহলে 30 মিনিট পরে তোমার জায়গায় পোটেনশিয়াল টেম্পারেচার কত? হ্যাঁ, অর্থাৎ ফোরকাস্ট দ্য পোটেনশিয়াল টেম্পারেচার তোমার জায়গায়, তোমার থিটা at equal to 30 মিনিট। 30 মিনিট পরে তোমার জায়গায় কত? এটা হচ্ছে নিউমেরিক্যাল। হ্যাঁ, ডিফারেন্স সলভ করা। এই যে আমরা এই যে ফর্মুলাটা রিডিউস করলাম, এই ফর্মুলাটা আমাদের ইম্পর্টেন্ট। এই ফর্মুলার ডাইরেকশনটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কিন্তু এটা থাকে, যেহেতু নিউমেরিক্যালি ওয়েদার প্রেডিকশনে এখানে বেশি কিছু পড়াবো না। হ্যাঁ, অতএব তোমাদের খুব ইম্পর্টেন্ট এই ডিরেকশনটা ঠিক ক্লিয়ার করে বোঝা, দেখা, স্টেপ বাই স্টেপ ডাইরেকশন আসছে সেটা দেখা। তো দেখো এই ফর্মুলার সাহায্যে এখানে ডেল্টা এক্সটা হচ্ছে কত? 50 কিলোমিটার। টাইম লেন্থ কত? ডেল্টা টি 15 মিনিট, কারণ টি 0, 15, 30। হ্যাঁ, এবং টি যখন 15 মিনিট, তখন তোমার আচ্ছা 15 মিনিট তখন তোমার বাতাসের বেগ ছিল মিটার পার সেকেন্ড। কিলোমিটারে নিয়ে চলে যাওয়া হয়েছে কিলোমিটার আর মিনিটে, কিলোমিটার পার মিনিট। তাহলে এখানে আই হচ্ছে 3, কে হচ্ছে 2। এই যে ফর্মুলাটা I3 K2, এখানে যদি বসে দেওয়া হয় ফর্মুলা এইটা পাচ্ছ, এই ফর্মুলাটা পাচ্ছ। তাহলে এই ফর্মুলাটা যখন বসিয়ে দিলে, এই ফর্মুলা বসে দেওয়ার পর তুমি দেখো তোমার সব ভ্যালুগুলো জানা থাকে। টি হচ্ছে 15, ডেল্টা টি হচ্ছে 15, হ্যাঁ, থিটা টি মাইনাস ডেল্টা টি, আর টি মাইনাস ডেল্টা টি মানে কত? 15 মাইনাস 15, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 টি মানে 0, 0 টাইম 0তে তোমার থিটা 2 এর ভ্যালু কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা টি কত? ডেল্টা এক্স কত? পেয়ে গেল। U32 কত? থিটা 42 কত? থিটা 32 সব মান তোমার জানা আছে। এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে কত হয়ে গেল? 10.18 ডিগ্রি সেন্টিগ্রেড। 10.18 ডিগ্রি। তাহলে তুমি যে জায়গাটায় পোটেনশিয়াল টেম্পারেচার বের করছো, যেটা শুরু ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 মিনিট পরে যেটা হলো 10.1, এটা 30 মিনিট পরে হলো 10.18 ডিগ্রি সেন্টিগ্রেড।
সো এই যে পোটেনশিয়াল টেম্পারেচার, এই যে চেঞ্জটা, এটা ডিউ টু অ্যাডভেকশন নেক্সট ডাইরেকশন 30 মিনিট কি 30 মিনিটসে এটা তৈরি করে 10.18 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হচ্ছে আমাদের একটা নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন। সিম্পল ভাবে সোজা একটা ইকুয়েশন নিয়ে যা দেখানো হয়েছে তোমার কিভাবে ক্যালকুলেশন হয়। অতএব এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে পড়ে বুঝে রাখতে হবে। তার